বয়েস ফল নামে একটা জায়গা আছে, সেটা এভারেস্টের পথে সব থেকে ভয়ঙ্কর। প্রতিটা সেকেন্ড কাউন্ট করতে হয় আমাদের। ক্যাম্প 4-এর আগে প্রথম একটা আমি ডেড বডি দেখি, পর্বত আরোহী সহযাত্রী ডেড বডি এখানে পড়ে আছে এবং আমি তাকে এড়িয়ে উপরে চলে যাচ্ছি। আমি শুধু পতাকাটা যখন তুলে ধরেছি তখন আমি আর কোনো কথা বলতে পারিনি, আমার চোখ দিয়ে তখন শুধু জল গড়িয়ে পড়ছে। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সাক্ষাৎকারে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি আজহারুল ইসলাম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সপ্তম এভারেস্ট জয়ী ইকরামুল হাসান শাকিল ভাইয়ের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন তিনি। ইকরাম ভাই, আপনাকে বাংলাদেশ প্রতিদিনের সাক্ষাৎকারে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং বাংলাদেশ প্রতিদিনকে যে এত সুন্দর একটা আবহাওয়ার মধ্যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। যদি শুরু থেকে বলি যে আপনি এর আগেও গ্রেট হিমালয় যে জয় করে আসলেন, এই যে জয়ের যেই নেশা, এটি আসলে কিভাবে আসলো, কিভাবে আপনার মাথায় আসলো যে আমাকে এভারেস্ট জয় করে ফিরতে হবে? শুরুটা বলতে আমরা যারা পর্বত আরোহী আছি, বা এই পর্বত আরোহণটা একটা স্পোর্টস, যেহেতু প্রত্যেক পর্বত আরোহী একটা স্বপ্ন থাকে এই স্পোর্টসের সর্বোচ্চ সফলতাটা অর্জন করা। অন্য সব স্পোর্টসের মতোই, যেমন ক্রিকেটের যদি থাকে, ক্রিকেটের আইসিসি ট্রফি, ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, ফুটবলের যদি ফিফার কথা বলি, এরকম প্রত্যেকটা স্পোর্টসেরই একটা ওয়ার্ল্ড কাপ আছে। তো যেটা আমি আমার ব্যক্তিগতভাবে আমি যেটা ফিল করি যে আমাদের পর্বত আরোহীদের জন্য যে ওয়ার্ল্ড কাপ, সেটা হলো এভারেস্ট। তো সেই জায়গা থেকে আমরা যদি সবারই একটা টার্গেট থাকে বা স্বপ্ন থাকে যে আমি এই স্পোর্টসের সাথে আছি যেহেতু, তাহলে আমি এই স্পোর্টসের ওয়ার্ল্ড কাপটা জয় করতে চাই। তো তেমনটাই স্বপ্ন ছিল। যখন থেকে পর্বত আরোহী হলাম, স্বপ্ন দেখলাম, পর্বত আরোহণ করা শুরু করলাম, তো তখন থেকেই স্বপ্ন ছিল যে এভারেস্ট ক্লাইম্ব করব। তো সেই জায়গা থেকেই মূলত এই করা। এর আগে আমাদের অনেক প্রিপারেশন নিতে হয়, আমাদের প্রশিক্ষণ নিতে হয়, আমাদের 5000 মিটার, 6000 মিটার, 7000 মিটার, এরকম পর্যায়ক্রমে আমাদের উচ্চতা বাড়িয়ে আমাদেরকে অভিযানগুলো করতে হয়। তো সেই জায়গা থেকে 6000 মিটার অভিযান করেছি, 7000 মিটার করেছি। তো তখন নিজেকে একটু ঝালিয়ে নেওয়ার জন্য একটু গ্রেট হিমালয় ট্রেলটাও করে ফেলেছিলাম। তো সব কিছু নিয়ে তখন মনে হলো যে না, আমি এভারেস্টের জন্য এখন প্রস্তুত। তো তারপরে এই এভারেস্টের অভিযানের জন্য প্রিপারেশনটা নেওয়া, তখন থেকেই আস্তে আস্তে এই স্বপ্নটা তৈরি হয়। শাকিল ভাই, আপনি এই যে এভারেস্টটা জয় করলেন, অন্যান্যরাও কিন্তু বাংলাদেশের এর আগে আপনার 6 জন বাংলাদেশি যারা যে এভারেস্ট জয় করেছে, তবে আপনার বিষয়টা একটু ভিন্ন। আমরা জানি যে আপনি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে, আমরা জানি যে আপনি রওনা করেছিলেন। শুরুটা আসলে কিভাবে হয়েছিল? আমি এই জার্নিটা শুরু করার আগে আমি অনেকটা ভেবেছিলাম যে এভারেস্টে যখন অভিযান করব, তখন এটাকে কিভাবে একটু চ্যালেঞ্জটা বাড়ানো যায়, আর একটু কীভাবে চ্যালেঞ্জটা বেশি নিয়ে কীভাবে অভিযানটাকে আরেকটু বৃহৎ আকারে করা যায়। তো সেই জায়গায় তখন আমার মনে হলো যে সি টু সামিট, যেহেতু আমার সমুদ্র আছে এবং হিমালয় দুইটা আমার দুপাশে, এবং দুটাই আমার জন্য আশীর্বাদ স্বরূপ। আমার বাংলাদেশের কথা বলি বা আমাদের এই অঞ্চলটার কথা যদি বলি, আমাদের জন্য আশীর্বাদ। তো আমি তখন মনে হলো যে এই দুইটাকে আমি একটা কানেক্ট করি, যে আমি সমুদ্র সমতল থেকে শুরু করব এবং এভারেস্টের চূড়ায় গিয়ে দাঁড়াবো। কারণ হলো মানুষ এভারেস্ট অভিযান করে 11,000 ফিট উচ্চতা থেকে, লুকলা পর্যন্ত ফ্লাইটে যায়, এখন গাড়ি হয়েছে, লুকলা নিচ পর্যন্ত, সুরকে পর্যন্ত গাড়ি যায়, আবার অথবা কেউ হেলিতে গিয়ে ডিরেক্ট বেস ক্যাম্পে চলে যায়। এই যে অভিযানটা শুরু হয় ওই উচ্চতা থেকে। এখন এই যে লুকলার উচ্চতা 11,000 ফিট, এবং যদি বলি 11,000 আপনার বেস ক্যাম্পের উচ্চতা 17,000 ফিট, 17,000 প্লাস। তো এই যে উচ্চতায়, তাহলে এই যে নিচের অংশটা আসে জিরো থেকে এই বেস ক্যাম্প পর্যন্ত, এই অংশটা বা লুকলা পর্যন্ত মানুষ তো হাঁটে না, বা এই অভিযানটুকু করে না। তো কারণ আমরা তো এভারেস্টের উচ্চতা জানি যে 8,848 মিটার। তো এই উচ্চতাটা যাবে কোথায়? পুরোটাই তো হাঁটতে হবে, হাঁটা উচিত। তো তখন আমার মনে হলো যে তাহলে আমি পুরোটাই হাঁটতে চাই, একদম জিরো থেকে শুরু করব, একদম টপ পর্যন্ত। তো তখন এই জিরো কোথায় থেকে শুরু করতে পারি? তখন মনে হলো যে আমি কক্সবাজার থেকে যদি শুরু করি, আর এই অভিযানটা যদি আমি সফল হতে পারি, তাহলে এটা সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি তৈরি করবে। তো এই যে তখন মানুষজন দেখবে যে কোথায় থেকে শুরু হলো, বিশেষ করে আমাদের বহির্বিশ্বের মানুষজন কোথায় থেকে শুরু হলো, তখন দেখবে যে এটা শুরু তো হলো কক্সবাজার থেকে, সমুদ্র সৈকতে বে বাংলাদেশ। কারণ কক্সবাজারটা হলো আমাদের বাংলাদেশের একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে একটা অন্যতম জায়গা, যদি বলতে প্রধান জায়গাগুলোর মধ্যে একটা। কিন্তু আমাদের কিন্তু ব্র্যান্ডিং নেই এর।
আমরা যদি দেখি সিঙ্গাপুর, থাইল্যান্ড এইসব জায়গায় কিন্তু মানুষ অল্প ছোট ছোট সি বিচ, কিন্তু সেখানে অসংখ্য মানুষ, সারা পৃথিবী থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে। কিন্তু আমার এত বড় সমুদ্র সৈকত থাকা সত্ত্বেও সেখানে আমরা বিদেশিদেরকে নিয়ে আসতে পারছি না, তাদেরকে আমরা বাংলাদেশটাকে দেখাতে পারছি না। তো আমার মনে হলো আমি যদি কক্সবাজার থেকে শুরু করি তাহলে কক্সবাজারের ব্র্যান্ডিংটা সামান্য পরিমাণ হলেও করার সুযোগ আছে। তো সেই জন্যই আমি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে আমি হাঁটা শুরু করি, একদম সমুদ্র সমতল থেকে সমুদ্রের পানি ছুঁয়ে সেই আমি আমার অভিযানটা শুরু করি 25শে ফেব্রুয়ারি 2025 সকাল 11টায় হাঁটা শুরু করি। আর বেস ক্যাম্পে গিয়ে পৌঁছাই এপ্রিল মাসের 29 তারিখে, ঠিক 64 দিন পরে গিয়ে বেস ক্যাম্পে পৌঁছাই 1372 কিলোমিটার পথ অতিক্রম করে গিয়ে। এবং এর মাঝখানে আমাদের যে খরস্রোতা যমুনা নদী আছে, সেই যমুনা নদী সাঁতরে পার হই, কারণ যমুনা সেতুর উপর দিয়ে হাঁটার অনুমতি মেলেনি, যে কারণেই সাঁতরে পার হতে হয়। তারপরে মূল অভিযান শুরু হয় আমার 29শে এপ্রিলের পর থেকেই, 30শে এপ্রিল থেকেই মূলত আমার অভিযানের কার্যক্রম শুরু হয় বেস ক্যাম্প থেকে উপরে ওঠার। তো সবশেষ মে মাসের 19 তারিখে সকাল 6টা 30 এভারেস্টের চূড়ায় গিয়ে দাঁড়ায়। এই পুরো পথে আপনার এই প্রতিবন্ধকতা আসলে কি কি ছিল, কি কি প্রতিবন্ধকতা আপনি আসলে উপেক্ষা করে তারপরে এগিয়ে যেতে হয়েছিল আপনাকে? প্রতিবন্ধকতা প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা, এমন না যে আজকে একটা প্রতিবন্ধকতা পেরিয়ে গেলাম, অতিক্রম করলাম, সামনে প্রতিবন্ধকতা ফাঁকা হয়ে গেল, নাই হয়ে গেল, সেটা না। একটা প্রতিবন্ধকতা শেষ হচ্ছে তো আরেকটা প্রতিবন্ধকতা এসে দাঁড়াচ্ছে। তো এইরকম যদি বলি যে শুরু থেকেই নানান ধরনের প্রতিবন্ধকতা ছিল, কারণ আমাদের পৃষ্ঠপোষকতার বিষয় আছে, সেই তারপরে বিভিন্ন অনুমতিপত্রের বিষয় আছে। তো এই প্রতিটা পথ মানে শুরুর থেকেই প্রতিদিন প্রতিবন্ধকতা অতিক্রম করতে 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 গিয়েই একদম শেষ মুহূর্তের মধ্যে এভারেস্টের চূড়ায় পৌঁছানো। তো তার মধ্যে যদি বিশেষ করে বলতে যাই যে সে মুহূর্তে মানে ওয়েদার খুবই গরম ওয়েদার ছিল, রোদ ছিল, সেটা খুবই কষ্টের ছিল। তারপর যমুনা নদী সাঁতরানো, তারপর যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢোকা, ইন্ডিয়া থেকে নেপালে যাওয়া, এই যে আন্তর্জাতিক বর্ডার ক্রস করা, সেই জন্য ভিসা সংক্রান্ত এবং কিছু ইমিগ্রেশনের সংক্রান্ত কিছু প্রতিবন্ধকতা ছিল, সেগুলোকে আবার অতিক্রম করতে হয়। তারপর যখন নেপালে ঢুকে গিয়ে উচ্চতায় যাওয়া শুরু করি, তখন অতি উচ্চতার ওয়েদারের সাথে মানে লড়াই শুরু হয়। এবং চূড়ায় আগ পর্যন্ত প্রতিটা দিন মানে শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিবন্ধকতা আমাদেরকে অতিক্রম করতে হয়েছে। আমরা সবসময় দেখি যে কেউ কেউ একটা পথ পাড়ি দেওয়ার পরে যখন দেখে যে সামনে অনেক বিপদ, সে হচ্ছে যে হাল ছেড়ে দেয়। এই পুরো পথে আপনার কি কখনো মনে হয়েছিল যে আমার সম্ভবত এইখান পর্যন্তই শেষ করে দেওয়া উচিত, আবার সামনে এগোতে অনেক ভয়, কখনো কি মনে হয়েছিল? না, আমি এইটা কখনোই আমার মাথায় আসেনি যে আর পারছি না, হাল ছেড়ে দেব। কিন্তু যখনই মানে খুবই মানে প্রতিবন্ধকতা কোনোভাবেই অতিক্রম করতে পারছি না, খুব চেষ্টা করছি, শেষ লাস্ট মানে একদম 11 আওয়ারে গিয়ে সেটা অতিক্রম করতে পারছি, এই সব মুহূর্তে যখন হতো তখন জেদটা বেড়ে যেত যে আমাকে, যেহেতু আমি এটা পাচ্ছি না, আমি যেভাবেই হোক আমি এটাকে অতিক্রম করব, তখন জেদটা বেড়ে যেত। এভারেস্ট জয়ের সময় আমরা জানি যে অনেক সময় অনেকেই এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে। তো এই যে যখন আপনি এভারেস্টের চূড়ায় যাচ্ছেন, ওই সময়ে এমন কোনো ঘটনা যেটি আপনাকে আসলে মর্মাহত করেছে বা এমন কোনো রোমাঞ্চকর ঘটনা যদি থাকে? মন খারাপের কথা যদি বলতে যাই, যে যখন আমরা বেস ক্যাম্প থেকে উপরের দিকে যাই তখন একটা খুমবাইসফল নামের একটা জায়গা আছে, সেটা এভারেস্টের পথে সব থেকে ভয়ঙ্কর জায়গাটা। সেটা প্রতিটা সেকেন্ড কাউন্ট করতে হয় আমাদের, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এটা খুবই ডেডলি একটা জায়গা, যে কারণে এটা অনেকটাই বলা হয় যে লিজেন্ডারি মানে জায়গা। এবং এরপরে সেই জায়গাটাকে তো সবসময় ভয়ের মধ্যে থাকছে। এবং তারপরে যদি বলি যে যখন ক্যাম্প 4-এর আগে গিয়ে ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4-এর দিকে যাচ্ছি, তখন ক্যাম্প 4-এর আগে প্রথম একটা আমি ডেড বডি দেখি, এবং খুবই রিসেন্ট, আমার যাওয়ার 3 দিন আগেই সে মারা যায়। ফিলিপিনো এক বন্ধু, তার সে 15 তারিখে সামিট করে নামার পথে সেখানে সে মারা যায়। তো সে দড়িতে বাঁধা ছিল, তাকে অতিক্রম করে যখন যাচ্ছিলাম প্রথম কোনো ডেড বডি ওখানে আমি অভিযানে দেখি, এবং তখন আমার একটু
কারণ ওই যে যে মারা যায় তার সাথে বেস ক্যাম্পে কথাও হয়েছিল, আমরা একসাথে গল্প করেছি। সে 15 তারিখে মারা যায়, আমি সেখানে 17 তারিখে 17-18 তারিখে দিকে সেই 18 তারিখে আমি সেখানে যাই। তো জাস্ট 2-3 দিন আগে সে ওখানে মারা গেছেন, তার ডেড বডি এখন সেখানে আছে। সেটা প্রথম আমি একটা ডেড বডি দেখি। তারপরে যখন ক্যাম্প সাউথ সামিট ক্রস করে গিয়ে যখন আমি হিলারি স্টেপে যাই, সেখানে আমি একটা ডেড বডি দেখি এবং হিলারি ডেড বডিটা আমার একদম পায়ের কাছে থাকে, যে কারণে ওই জায়গাটাতে মনে হচ্ছিল যে হয় না যে শারীরিকভাবে তো তখন কোনো শক্তি ছিল না, শারীরিকভাবে দিনের পর দিন সেই শক্তি হতে থাকে, নষ্ট হতে থাকে, কমে যেতে থাকে। তো তখন হয় কি মানসিক শক্তি দিয়ে মূলত আমাদের উপরে উঠতে হয়। তো যখন আমি দেখছি যে আমার সামনে 4-5 জন পর্বতারোহী উপরের দিকে উঠছে, দড়িতে ঝুলে আছে, লড়াই করছে উপরে ওঠার জন্য চেষ্টা করছে সেই পাথরের জায়গাটা, এবং আমি সেখানে দাঁড়িয়ে আছি, নিচের দিকে তাকিয়ে দেখছি একটা ডেড বডি আমার পায়ের কাছে পড়ে আছে, পুরনো একটা ডেড বডি। হয় না যে একজন পর্বতারোহী সহযাত্রী ডেড বডি এখানে পড়ে আছে এবং আমি তাকে এড়িয়ে উপরে চলে যাচ্ছি। তো এই যে ওই মুহূর্তটা আমাকে সব থেকে বেশি মানসিকভাবে মানে দুর্বল করে দেয়। তো তখন বারবার মনে হচ্ছিল বিভিন্ন ধরনের নেগেটিভ যত চিন্তা আছে, কথা আছে, তখন সেগুলো মাথায় ঢুকছিল। তো যাই হোক, ওই মুহূর্তগুলো খুবই মানে কি একটু মানসিকভাবে ভেঙে দেওয়ার মতো ছিল। তো তারপরে এই এভারেস্টের চূড়ায় গিয়ে দাঁড়াই সব শেষে, সেটা তো অন্যরকম একটা অনুভূতি ছিল। আচ্ছা, নেক্সট মিশন কোন জায়গাতে আপনার? নেক্সট মিশন এভারেস্ট ক্লাইম্ব করলাম। এখন অনেকেই ভাবছে যে হয়তো এখানে শেষ কিনা, অনেকেই জিজ্ঞেস করছিল, কিন্তু এটা তো শেষ না, আমি এটাকে শুরু হিসেবেই দেখছি। এখন সামনে আরও দুর্গম দুর্গম পর্বতচূড়া আছে সারা পৃথিবীতে, সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। গ্রেট। ইকরাম ভাই, আমরা একদম শেষ পর্যায়ে আছি। সর্বশেষ একটি প্রশ্ন করব যে আমরা দেখেছি আপনি যখন এভারেস্টের চূড়ায় গেলেন, সেখানে আপনি বাংলাদেশে একটি পতাকা সম্বলিত ছবি আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করেছিলেন। এই যে পতাকা বহন করে এত দূর উঠে তারপরে পতাকাটা তুলে ধরতে পারলেন, এতে আসলে আপনার অনুভূতিটা কি যদি একটু বলতেন? এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমার জানা মতে এটা প্রকাশ করার মতো কোনো বাংলা ডিকশনারিতে কোনো শব্দ আছে কিনা আমি জানি না। যে পতাকাটা আমি সেই কক্সবাজার ইনানি সমুদ্র সৈকত থেকে হাতে নিয়ে পুরোটা পথ আমি সেটা বহন করেছি, বহন করে নিয়ে গিয়ে এত এত প্রতিকূলতা, এত মৃত্যু, এত ভয়, সব কিছু জয় করে যখন আমি এভারেস্টের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে যখন পতাকাটা তো তুলে ধরি, তো সেই অনুভূতিটা তার মতো পৃথিবীতে আর কোনো সুখের অনুভূতি আর হতে পারে না, যেটা আমি ফিল করি। কারণ হলো এই পতাকার শক্তিতেই কিন্তু ওইখানে গিয়ে দাঁড়ানো। কারণ এই যে মানসিক শক্তি, শারীরিক শক্তি যখন কমে যায়, চূড়ার শেষ মুহূর্তে গিয়ে যে সামনে মানে মৃত্যুময় মুহূর্তের জায়গাটা, যেখানে আমরা বলি ডেড জোন যে জায়গাটা বলি, সেই ডেড জোন জায়গাতে গিয়ে যখন ওই পতাকার শক্তিতেই কিন্তু উপরে ওঠা, যে আমি তখন যে বলছিলেন যে তখন কখনো কি মনে হয়েছে কিনা যে হাল ছেড়ে দেবো, ফিরে যাব কিনা। হ্যাঁ, এরকম পরিস্থিতি তো অনেকেই উপরে তো অনেকবার হয়েছে যে হ্যাঁ আর মনে হয় পারছি না। তখন শুধু ওই যে পতাকাটা, যে হ্যাঁ আমি পতাকাটা আমি সাথে নিয়ে এসেছি, আমি যদি ওই উপরে যেতে পারি তাহলে পতাকাটা তুলে ধরতে পারবো। আমি যখন এভারেস্ট অভিযানে গেছি, সেখানে যখন ছিলাম তখন কিন্তু কেউ আমাকে বলেনি শাকিল ঢাকার, হ্যাঁ কেউ বলেনি শাকিল গাজীপুরের, হ্যাঁ কেউ বলেনি, কিন্তু বলেছে কি যে বাংলাদেশি পর্বত আরোহী। যখন আমি এভারেস্টের চূড়ায় উঠেছি তখন কিন্তু বলেছে যে বাংলাদেশি এক পর্বত আরোহী এভারেস্টের চূড়ায় উঠেছে। তখন কিন্তু পুরো বাংলাদেশটাকে আমি বহন করছি, এবং আমি যখন যাচ্ছি শুধু পতাকাটা তো একটা পতাকা না, সে পতাকাটা হলো আমাদের এই দেশের প্রতিটা মানুষের স্বপ্ন, প্রতিটা মানুষ এবং দেশের এই পুরো আমার এই দেশ। তো আমি যখন এই দেশটাকে প্রতিনিধিত্ব করছি, দেশের মানুষের হয়ে প্রতিনিধিত্ব করছি, তো সেই ভারটা মানে সেটা গভীরতা সেটা বলে প্রকাশ করার মতো না। আমি শুধু পতাকাটা যখন তুলে ধরেছি তখন আমি আর কোনো কথা বলতে পারিনি, আমার চোখ দিয়ে তখন শুধু জল গড়িয়ে পড়ছে যে হ্যাঁ আমি পেরেছি বাংলাদেশকে এই চূড়ায় নিয়ে আসতে। শাকিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য, এই কিছুক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আপনার সঙ্গে আরও একবার দেখা হবে ইনশাল্লাহ, যে কোনো সময় আপনি হয়তো আরও বড় কিছু দেশের জন্য নিয়ে আসবেন। ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে এবং আপনাকে যে এত সুন্দর একটা মানে গল্প বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ছিলেন, আমার সঙ্গে ছিলেন
পর্বতারোহী এভারেস্ট জয়ী শাকিল ভাই। পরবর্তীতে এমন আরও অসংখ্য মানুষকে আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।